হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আরিফ'স কেয়ার কোচিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের তৃতীয় লেকচারটি দিব। ইতিমধ্যেই তোমাদের এই অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের উপর দুটি লেকচার আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি সেই দুটি ভিডিও না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিও দুটির লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ওই ভিডিও দুটি দেখে নিতে পারো। চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে মূলত আমরা গত ভিডিওতে তোমরা জানো যে লেকচার 2 যেটা, সেখানে আমরা অমেরুদণ্ডী প্রাণী নিয়ে আলোচনা করেছি। তো অমেরুদণ্ডী প্রাণীকে অ্যানিমেলিয়া জগতের যে 9টি পর্ব আছে তার মধ্যে প্রথম 8টি পর্ব পরিফেরা, নিডারিয়া, নেমাটোডা, প্লাটিহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা এবং এখাইনোডার্মাটা, এই 8টি পর্বে ভাগ করা হয়েছে। এবং আজকে যেটা আমরা পড়াশোনা করবো জানবো সেটা হলো মেরুদণ্ডী প্রাণী। তো এই মেরুদণ্ডী প্রাণীদের ওই অ্যানিমেলিয়া জগতের সর্বশেষ যেই পর্ব 9 নম্বর পর্ব করডাটা, সেই করডাটা পর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আজকে আমরা মূলত এই করডাটা পর্ব এবং করডাটা পর্বের বিভিন্ন বিভক্তি করার পরে তার যে উপপর্ব, তারপর শ্রেণী রয়েছে, সেই শ্রেণী উপপর্ব সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। তো আর মেরুদণ্ডী প্রাণী কি? মেরুদণ্ডী প্রাণী মূলত যেই সকল প্রাণীদের সারা জীবন অথবা জীবনের কোনো এক দশায় হতে পারে, সেটা ভ্রূণ অবস্থায়, অর্থাৎ যেই সকল প্রাণীর সারা জীবন অথবা ভ্রূণাবস্থায় বা তাদের জীবন দশার কোনো এক অবস্থায় তাদের পিঠে বা পৃষ্ঠীয় দেশে নটকট নামক যে নরম নমনীয় অখণ্ডিত একটা অঙ্গ রয়েছে, সেই অঙ্গ রয়েছে। অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী হলো সে সকল প্রাণী যাদের সারা জীবন অথবা ভ্রূণাবস্থায় তাদের পৃষ্ঠীয় দেশে নরম, নমনীয় ও অখণ্ডিত একটি অঙ্গ যার নাম নটকট সেটি রয়েছে, তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়। যারা মেরুদণ্ডী নয় তাদের সারা জীবনে কোনো অবস্থাতেই নটকট নামক এই অঙ্গটি থাকে না। আর যাদের সারা জীবন নটকট নামক অঙ্গটি থাকে তত তো থাকেই, এবং যাদের শুধুমাত্র ভ্রূণাবস্থায় সেই নটকট নামক অঙ্গটি থাকে, তাদের পরিণত অবস্থায় সেই নটকটটি পরিবর্তন হয়ে মেরুদণ্ডতে রূপান্তর করে। যেমন মানুষের ক্ষেত্রে ভ্রূণাবস্থায় নটকট থাকে, কিন্তু পরিণত অবস্থায় সেই মানুষের নটকটটি মেরুদণ্ডে পরিণত হয়ে যায়। আবার কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে সেই নটকটটা সারা জীবনই সেই নটকট হিসেবেই থেকে যায়। তো আমরা আজকে প্রথম পর্ব 9 করডাটা পর্ব নিয়ে আলোচনা শুরু করব। তো আমরা ইতিমধ্যেই প্রথম পরিফেরা থেকে একাইনোডার্মাটা পর্যন্ত 8টি পর্ব নিয়ে আলোচনা করেছি। তো পর্ব 9-এর প্রথম বৈশিষ্ট্য হলো এদের সারা জীবন অথবা ভ্রূণাবস্থায় পৃষ্ঠীয় দেশে নটকট অবস্থান করে। আমি এইমাত্র যেটা বললাম যে এদের সারা জীবন, এই করডাটা পর্বের যে প্রাণী তাদের সারা জীবন, যেহেতু করডাটা পর্ব একমাত্র পর্ব যেখানে মেরুদণ্ডী প্রাণীদের বসবাস, তো এই করডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য এটা যে এদের সারা জীবন অথবা শুধুমাত্র ভ্রূণাবস্থায় এদের পৃষ্ঠীয় দেশ বরাবর অর্থাৎ পিঠের দিকে নটকট অবস্থান করবে। যে নটকট নামক অঙ্গটি বলতেছি, সেই নটকটটি অবস্থান করবে। এই নটকট কি? নটকটটা হলো মূলত নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় ও অখণ্ডিত অঙ্গ। নরম, নমনীয়, দণ্ডাকার অর্থাৎ লাঠির ন্যায় দৃঢ় শক্ত টাইপের, দৃঢ় মানে কি স্থিতিস্থাপক টাইপের, এবং অখণ্ডিত অর্থাৎ খণ্ডন করা যায় না, এই ধরনের অঙ্গ। একটি অঙ্গ হলো নটকট, যেটা তাদের এই করডাটা পর্বের প্রাণীদের সারা জীবন অথবা শুধু ভ্রূণাবস্থায় তাদের পৃষ্ঠদেশ বা পিঠে অবস্থান করবে। করডাটা পর্বের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। পৃষ্ঠদেশে অর্থাৎ পিঠের দিকেই একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। এটা মূলত পিঠের যে নটকট থাকে তার উপরে, নটকটের কিছুটা উপরে এই স্নায়ুরজ্জুটা কিছুটা এইভাবে যদি এটা নটকট হয়ে থাকে তাহলে স্নায়ুরজ্জুটা মূলত এই যে উপরে এইভাবে থেকে থাকে। এটা যদি নটকট হয়ে থাকে তাহলে এটা স্নায়ুরজ্জু পিঠের নটকটের উপর দিয়ে পৃষ্ঠদেশ বরাবর নটকটের উপর দিয়ে একটি আবরণের মতন এই ফাঁপা স্নায়ুরজ্জুটা থাকে। এবং এরপর হলো বৈশিষ্ট্যটি হলো সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলের ফুলকা ছিদ্র থাকে। যেমন মানুষের ক্ষেত্রে ভ্রূণাবস্থায় এই গলার দুই পাশে পার্শ্বীয়, সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে, সেটা হতে পারে ভ্রূণ অবস্থা বা অন্য কোনো অবস্থা হতে পারে। তো সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিল অর্থাৎ গলবিল যে গলা, সেই গলার পার্শ্বীয় দুই পাশে ফুলকা ছিদ্র থাকে। ফুলকা ছিদ্র বলতে যেমন মাছের যে ফুলকা রয়েছে, ফুলকা না মূলত ফুলকা ছিদ্র। এটা ফুলকা ছিদ্র মূলত এই যে ফুলকা রয়েছে মাছের যেমন ফুলকা রয়েছে, সেই ফুলকার দুই পাশে
মানে কিছু ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলো দিয়ে পানি বা এরকম পানি যে গ্রহণ করা হয়, মাছেরা যেমন পানি গ্রহণ করে সেগুলো বের হয়ে যায়, এরকম কিছু ফুলকা ছিদ্র থাকে। তো যেমন মানুষের ক্ষেত্রে মানুষের সারা জীবন থাকে না, শুধুমাত্র ভ্রূণাবস্থা, মানুষের ভ্রূণাবস্থায় মানুষেরও গলার দুই পাশে ফুলকা ছিদ্র থাকে। তো এই সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্ব গলবিল ফুলকা ছিদ্র থাকে সে করোটা পর্বের সকল প্রাণীদের ক্ষেত্রেই। এটাও একটি খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেমন করোটা পর্বের প্রাণীর উদাহরণ দিতে গেলে যেমন ক্যাভিয়া পোর্সেলাস বা গিনিপিগ, আমরা সবাই চিনি, গিনিপিগ নাম শুনেছি অবশ্যই, তার বৈজ্ঞানিক নাম ক্যাভিয়া পোর্সেলাস। আবার মানুষ আছে, মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়ান্স। এরকম আরও অনেক প্রাণী আছে, কোনো ব্যাং, পাক পক্ষীকুল সকল প্রাণী, সাপ, কুমির, এরকম সকল এই প্রাণীগুলোই যেগুলোর পৃষ্ঠীয় দেশে সারা জীবন অথবা ভ্রূণাবস্থায় নটগট বা ভ্রূণাবস্থা বা সারা জীবনে গলবিল ফুলকারন্ধ্র বা স্নায়ুরজ্জ থাকে, এই সকল প্রাণীগুলোকে করোটা পর্ব বলে। এরপরে আমরা করোটা পর্বের যে উপপর্ব করোটা পর্বকে ভাগ করা হয়েছে সেই সম্পর্কে দেখে তারপর সেগুলোর বৈশিষ্ট্য জানবো। তো বন্ধুরা, আমাদের এবারের আলোচনার বিষয় এই করোটা পর্বকে যে 3টি উপপর্বে ভাগ করা হয়েছে সেই 3টি উপপর্ব নিয়ে। তো ইতিমধ্যে তোমরা দেখেছো যে করোটা পর্বের বৈশিষ্ট্যগুলো এবং করোটা পর্বের প্রাণীদের মানে কোন প্রাণীগুলো করোটা পর্বের মধ্যে অবস্থান করে। তো করোটা হলো একটি পর্ব, অ্যানিমেলিয়া জগতের একটি পর্ব হলো করোটাটা, এবং এই করোটাটাকে আবার 3টি উপপর্বে ভাগ করা হয়েছে। আমি প্রথম লেকচারে লেকচার 1-এ যখন তোমাদেরকে পড়েছি যে শ্রেণীবিন্যাসের ধাপসমূহ, সেখানে তোমরা দেখেছিলে যে পর্ব তারপরে শ্রেণী, কিন্তু এই পর্ব এবং শ্রেণীর মাঝখানেও আবার উপপর্ব বা সুপার পর্ব, যেটা অধিপর্ব, এরকম থাকতে পারে। তো এই করোটা পর্বেরও 3টি উপপর্বে ভাগ করা হয়েছে। এই উপপর্বগুলো হলো করোটা পর্বের প্রথম উপপর্ব হলো ইউরোকর্ডাটা, দ্বিতীয় উপপর্ব হলো সেফালোকর্ডাটা এবং তৃতীয় উপপর্ব হলো ভার্টিব্রাটা। এখন আমরা এই 3টি উপপর্ব সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। তো এই করোটা পর্বের 3টি উপপর্বর প্রথমটি হলো ইউরোকর্ডাটা, দ্বিতীয়টি হলো সেফালোকর্ডাটা এবং তৃতীয়টি হলো ভার্টিব্রাটা। এখন আমরা এই 3টি উপপর্ব সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। তো চলো বন্ধুরা, শুরু করা যায়। তো বন্ধুরা, আমাদের এবারে আলোচনার বিষয় হলো উপপর্ব 1 ইউরোকর্ডাটা। এর মধ্যে তোমরা দেখলে যে করোটা পর্বকে 3টি উপপর্বে ভাগ করা হয়েছে, যার প্রথম পর্বটি হলো ইউরোকর্ডাটা। তো এই ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমেই রয়েছে প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র এবং পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ থাকে। আমরা করোটা পর্বের বৈশিষ্ট্যই দেখেছি যে এদের যেই প্রাণীগুলো থাকবে তাদের সারা জীবন অথবা কোনো জীবনে কোনো এক দশায় তাদের গলবিলের পার্শ্বীয় গলবিলে ফুলকারন্ধ্র থাকবে। তো এই ইউরোকর্ডাটা প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র থাকে, অর্থাৎ কোনো এক অবস্থায় প্রাথমিক অবস্থায় এদের ফুলকারন্ধ্র থাকে এবং এই ফুলকারন্ধ্র সাথে অসংখ্য ফুলকারন্ধ্র হয়ে থাকে এবং এদের পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ থাকে। করোটা পর্বে আরেকটি বৈশিষ্ট্য, যেটি পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ থাকবে, সেই বৈশিষ্ট্য এই ইউরোকর্ডাটার মধ্যে পাওয়া যায়। তার কারণে এই ইউরোকর্ডাটাকে করোটা পর্বের উপপর্ব বলা হয়। তো এই ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো আবার বলি। প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র, অসংখ্য ফুলকারন্ধ্র এবং পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ থাকে এবং শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটকট থাকে। আমরা জানি যে করোটা পর্বের যেই প্রাণীগুলো তাদের সারা জীবন অথবা ভ্রূণাবস্থা অথবা অন্য যে কোনো একটা অবস্থায় তাদের জীবন দশার কোনো এক অবস্থায় তাদের দেহে নটকট পাওয়া গেলেই তারা করোটা পর্বের করোটা পর্বে প্রাণী হয়ে থাকবে। তো এই ইউরোকর্ডাটার লার্ভা দশায় এদের ভ্রূণাবস্থায়ও না বা সারা জীবনও না, শুধুমাত্র লার্ভা অবস্থায় এদের লেজে অল্প কিছুমাত্র নটকট থাকে এবং লার্ভা দশা পার হওয়ার পরে এদের নটকট আবার অন্য কোনো কিছুতে রূপান্তর হয়ে যায়, অর্থাৎ নটকট থাকে না। কিন্তু যেহেতু তাদের জীবন দশার লার্ভা দশা অর্থাৎ কোনো এক অবস্থায় লেজে বা যে কোনো স্থানেই নটকট দেখা যায়, তাই এরাও করোটা পর্বের উপপর্ব। এবং এই ইউরোকর্ডাটার একটি উদাহরণ হলো অ্যাসকিডিয়া মেন্টুলা। তো আশা করি তোমরা ইউরোকর্ডাটা পর্বের প্রাণীগুলোর বৈশিষ্ট্য কি বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আমরা এবার উপপর্ব 2 সেফালোকর্ডাটা অর্থাৎ করোটা পর্বের যে দ্বিতীয় উপপর্ব সেফালোকর্ডাটা, সেটার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো সেফালোকর্ডাটারও প্রথম বৈশিষ্ট্যই সারা জীবনই এদের দেহে নটকটের উপস্থিতি লক্ষ্য করা যায়। অর্থাৎ সেফালোকর্ডাটা যে প্রাণী, এদের সারা জীবনই এদের দেহে নটকটের উপস্থিতি লক্ষ্য করা যায়। এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হলো গলবিলে অসংখ্য ফুলকারন্ধ্র উপস্থিত। এই দুটো বৈশিষ্ট্য তো আগের করোটা বৈশিষ্ট্যের মতন, যে এদের দেহে সারা জীবনে নটকটের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং গলবিলে অসংখ্য ফুলকারন্ধ্র উপস্থিত এবং এদের দেখতে কিছুটা মাছের মতো, কিন্তু এরা মাছ না, কিন্তু এদের দেখতে মাছের মতো মনে হয়। তো এর সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য সাধারণত তোমরা বুঝতেই পেরেছো হয়তো। এবং এর উদাহরণ হিসেবে ব্র্যানসিওস্টোমাটা, ল্যান্সিওলাথাম। আশা করি তোমরা এই সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য বুঝতে পেরেছো।
তো বন্ধুরা, আমাদের এবার আলোচনা বিষয় করোটা পর্বের সর্বশেষ উপপর্ব বা তৃতীয় উপপর্ব ভার্টিব্রাটা সম্পর্কে। তো এই ভার্টিব্রাটার কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো ভ্রূণ অবস্থায় নটকট উপস্থিত। অর্থাৎ আমরা জানি করোটা পর্বের যে প্রাণীগুলো তাদের জীবনদশার কোনো এক অবস্থায় নটকট থাকলেই হবে, তারা করোটা পর্বের প্রাণী হবে। তো এই ভার্টিব্রাটা যে উপপর্ব তাদের জীবনদশার শুধুমাত্র ভ্রূণ অবস্থায় নটকট উপস্থিত থাকে এবং পরিণত অবস্থায় সেই নটকটটি তরুণাস্থি ও অস্থি দ্বারা নির্মিত মেরুদণ্ডে রূপান্তরিত হয়ে যায়। এবং যেমন মানুষের ক্ষেত্রে বা অন্যান্য করোটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে, ভার্টিব্রাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে। এরপর রয়েছে দ্বিতীয় বৈশিষ্ট্য, ভ্রূণাবস্থায় গলবিলে ফুলকারন্ধ্র উপস্থিত থাকে। এই ভার্টিব্রাটা পর্বের প্রাণীদের শুধুমাত্র ভ্রূণাবস্থায় গলবিলে ফুলকারন্ধ্র উপস্থিত থাকে। পরিণত অবস্থায় যেমন মাছের ক্ষেত্রে এই ফুলকারন্ধ্রগুলো ফুলকা হয়ে যায় এবং মানুষ বা এরকম মানুষের মতো যে স্তন্যপায়ী প্রাণী তাদের ক্ষেত্রে এই গলবিলে যে ফুলকারন্ধ্র এগুলো পরিণত অবস্থায় ফুসফুস গঠন করে ফেলে। এবং তৃতীয় বৈশিষ্ট্যটি হলো নার্ভ কর্ডটি রূপান্তরিত হয়ে মস্তিষ্ক ও সুষমাকাণ্ড গঠন করে। এবং তৃতীয় বৈশিষ্ট্যটি হলো নার্ভ কর্ডটি রূপান্তরিত হয়ে মস্তিষ্ক ও সুষমাকাণ্ড গঠন করে। এখানে নার্ভ কর্ডটি বলতে ওই যে নটকটের উপর যে স্নায়ুরজ্জু ছিল সেই স্নায়ুরজ্জুকেই মূলত নার্ভ কর্ড বলা হয়। সেই নার্ভ কর্ডটি রূপান্তরিত হয়ে, অর্থাৎ ওই যে স্নায়ুরজ্জু ছিল মস্তিষ্ক পৃষ্ঠদেশ বা স্নায়ুরজ্জু ছিল, সেটা রূপান্তরিত হয়ে পরিণত অবস্থায় মস্তিষ্ক মানে দেহের উপরি অংশে মস্তিষ্ক এবং নিচের দিকে সুষমাকাণ্ড গঠন করে। তো আশা করি তোমরা এই বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছো। এবং এই ভার্টিব্রাটা পর্বের একটা উদাহরণ হিসেবে হোমোসেপিয়ান্স রয়েছে, মানুষ, আরও গিনিপিগ বা বাঘ, সিংহ, বিভিন্ন ধরনের মাছ, সব এই পাখি, সরীসৃপ, এগুলো সবগুলি ভার্টিব্রাটা পর্বের অন্তর্ভুক্ত। তো এই ভার্টিব্রাটা পর্বকে আবার ভার্টিব্রাটা উপপর্বকে আবার 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এখন আমরা সেই 7টি শ্রেণীর শ্রেণীবিন্যাসে দেখব, তারপরে 7টি শ্রেণীর প্রত্যেকটি আবার বৈশিষ্ট্যগুলো দেখবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমাদের এবারে দেখব যে উপপর্ব ভার্টিব্রাটা উপপর্ব অ্যানিমেলিয়া জগতের করোটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বকে আবার 7টি ভাগে ভাগ করা হয়েছে, 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই শ্রেণীগুলো হলো প্রথম শ্রেণী সাইক্লোস্টোমাটা, দ্বিতীয় শ্রেণী কনড্রিকথিস, তৃতীয় শ্রেণী অস্টিকথিস এবং চতুর্থ শ্রেণী উভচর, পঞ্চম শ্রেণী সরীসৃপ, ষষ্ঠ শ্রেণী পক্ষীকুল এবং সপ্তম শ্রেণী এটা হলো স্তন্যপায়ী। তো মূলত এই প্রথম 3টি শ্রেণীকে বলা হয় মাছ। আমরা বিভিন্ন ধরনের মাছ চিনি, এই মাছগুলোকে মূলত মাছগুলোকে মূলত এই ভার্টিব্রাটা উপপর্বের প্রথম যে 3টি শ্রেণী রয়েছে, এই 3টি শ্রেণীতে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাগ করে দেওয়া হয়েছে। এবং বাকি 4টিকে আমরা সাধারণত পশু পাখি নামে চিনি। পশু পাখি বা অ্যানিম্যাল বলতে, জানোয়ার বলতে আমরা যেটা বুঝি, এগুলোকে মূলত পশু পাখিগুলোকে এগুলো বলা হয়। এবং মাছ প্রথম 3টি শ্রেণীতে মাছ এবং পরবর্তী 4টি শ্রেণীতে বিভিন্ন অ্যানিমেল বা পশু পাখি এগুলোকে স্থান দেওয়া হয়েছে। তো আমরা এখন মূলত এই লেকচারে এই উপপর্বের প্রথম 3টি শ্রেণী সম্পর্কে বিস্তারিত জানবো এবং পরবর্তী লেকচারে ইনশাআল্লাহ আমরা বাকিগুলো সম্পর্কে জানবো। তো বন্ধুরা, আমাদের এবারের আলোচনা বিষয় হলো ভার্টিব্রাটা উপপর্বের প্রথম শ্রেণী সাইক্লোস্টোমাটার উপর। তো সাইক্লোস্টোমাটার বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো লম্বাটে দেহ। অর্থাৎ এই যে দেহ, এই সাইক্লোস্টোমাটা প্রাণীসমূহের যে এই শ্রেণীর যে প্রাণী সকল আছে তাদের দেহগুলো সাধারণত লম্বাটে হয়ে থাকে বা লম্বা হয়ে থাকে। মুখছিদ্র গোলাকার, এদের যে মুখ রয়েছে সেটি গোলাকার হয়ে থাকে এবং চোয়ালবিহীন, অর্থাৎ এই মুখছিদ্রে কোনো চোয়াল অর্থাৎ দাঁত বা মাড়ি এগুলো নেই। দেহে আইস বা যুগ্ন পাখনা অনুপস্থিত। অর্থাৎ দেহে আইস বলতে যে মাছের দেহে যেমন আমরা আইস দেখি, এই আইসগুলো এই সাইক্লোস্টোমাটা পর্বের প্রাণীদের দেহে আইসগুলো নাই। এবং যুগ্ন পাখনা এবং মানে জোড়ায় জোড়ায় পাখনা নেই এদের। এবং ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়, যেহেতু ফুলকার রং যেটা ছিল সেটা ফুলকায় রূপান্তর হয়ে গেছে এবং ফুলকার যে ছিদ্রগুলো রয়েছে সেই ছিদ্রগুলোর সাহায্যে এরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। যেমন উদাহরণ হিসেবে সাইক্লোস্টোমাটা পর্বের শ্রেণীর উদাহরণ হিসেবে পেট্রোমাইজন মারিনাস। তো আমরা দ্বিতীয় শ্রেণীতে চলে যাই। তো বন্ধুরা, আমাদের এবারে আলোচনা বিষয় দ্বিতীয় শ্রেণী ভার্টিব্রাটা উপপর্বের দ্বিতীয় শ্রেণী কনড্রিকথিস নিয়ে।
তো এই কন্ড্রিকথিসের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই রয়েছে কঙ্কাল তরুণাস্থিময়। প্রথমেই বলেছিলাম যে ভার্টিব্রেটা পর্বের প্রাণীদের যে কঙ্কাল হয় বা যে মেরুদণ্ড এগুলো সাধারণত তরুণাস্থি বা অস্থিময় হয়ে থাকে। তো এই কন্ড্রিকথিস পর্বের যে প্রাণীগুলো তাদের যে কঙ্কালগুলো হয়ে থাকে সেগুলো তরুণাস্থিময় হয়ে থাকে। তরুণাস্থি কী এই সময় তোমরা পরবর্তীতে আরও বিস্তারিতভাবে জানবে। দেহে প্ল্যাকয়েড আইস থাকে, অর্থাৎ যেমন এর আগে সাইক্লোস্টোমাটায় কোনো আইস ছিল না, ওই গ্রুপের যে প্রাণীগুলো ছিল তাদের কোনো আইস ছিল না, কিন্তু এই কন্ড্রিকথিস যে পর্বের প্রাণীগুলো এদের দেহে আইস দ্বারা আবৃত এবং এই আইসগুলো সাধারণত প্ল্যাকয়েড ধরনের হয়ে থাকে। মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। ফুলকা ছিদ্র যেমন আগের পর্বে ফুলকা ছিদ্র ছিল, তো এই কন্ড্রিকথিস পর্বে যে মাছগুলো তাদের যে ফুলকা ছিদ্র থাকে সেগুলো সাধারণত 5 থেকে 7 জোড়া হয়ে থাকে। এদের কানকো থাকে না। এই কন্ড্রিকথিস পর্বের যে প্রাণীগুলো তাদের যে ফুলকার উপরে যে কানসা বা কানকো যেটা আমরা বলি সেই কানকারা থাকে না বা কানকোটা থাকে না। এই কন্ড্রিকথিস পর্বের প্রাণীদের একটা উদাহরণের মধ্যে রয়েছে স্কলিওডন ল্যাথিকাউডাস, যেমন হাঙর মাছ। হাঙর মাছের বৈজ্ঞানিক নাম স্কলিওডন ল্যাথিকাউডাস। এই পর্বের আরও প্রাণীদের মধ্যে হাঙর মাছ, করাত মাছ রয়েছে, আরও হাতুড়ি মাছ। আমরা পরবর্তী অস্ট্রিকথিসে গ্রুপে শ্রেণীতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমাদের এবার আলোচনার বিষয় ভার্টিব্রেটা উপপর্বের তৃতীয় শ্রেণী, যার নাম অস্ট্রিকথিস। এই পর্বের প্রাণীগুলোর বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে রয়েছে দেহ সাইক্লোয়েড, গ্যানোয়েড বা টিনোয়েড ধরনের আইস থাকে। এদের দেহটা সাইক্লোয়েড বা গ্যানোয়েড বা টিনোয়েড ধরনের আইস দ্বারা আবৃত থাকে। তো এই যে সাইক্লোয়েড, গ্যানোয়েড বা টিনোয়েড ধরনের মানে ধরনগুলো কীরকম, বা এর আগে যেমন দেখেছি যে প্লাটিনাম ধরনের এই যে আইসগুলো থাকে, এগুলা এই অষ্টম শ্রেণীর জন্য তোমাদের শুধু নামগুলো জানলেই চলবে। উচ্চতর শ্রেণীতে তোমরা এই সাইক্লোয়েড, গ্যানোয়েড বা টিনোয়েড ধরনের বলতে কী বোঝায় এই সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে। তো এই অষ্টম শ্রেণীর জন্য এতটুকুই মনে রাখলেই হবে যে অস্ট্রিকথিস প্রাণীর যে বৈশিষ্ট্য, তাদের যে দেহে যে আইস থাকে সেটি সাধারণত সাইক্লোয়েড, গ্যানোয়েড বা টিনোয়েড ধরনের হয়ে থাকে। এরপর রয়েছে মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে। আমরা যেমন দেখেছি কন্ড্রিকথিসে 5 থেকে 7 জোড়া ফুলকা থাকে। তো এই অস্ট্রিকথিসের জন্য মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে। ফুলকা কানকো দিয়ে ঢাকা থাকে। ফুলকাগুলো যে এই মাছের যে ফুলকাগুলো আছে এগুলো সাধারণত কানকো দিয়ে ঢাকা থাকে এবং অধিকাংশ স্বাদু পানির হয়। এই অস্ট্রিকথিসের যে প্রাণীগুলো আছে এগুলো অধিকাংশই স্বাদু পানির হয়ে থাকে। তো এই অস্ট্রিকথিসের পর্ব শ্রেণী, সেই শ্রেণীর বৈশিষ্ট্য দিতে গেলে আসে ল্যাভিও রোহিতা, যেমন রুই মাছ। এছাড়া রয়েছে ইলিশ মাছ, কাতল মাছ। এছাড়া আমরা যে সকল মাছ সাধারণত খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি সেই সকল মাছগুলো এই অস্ট্রিকথিসের অন্তর্ভুক্ত। শুধুমাত্র চিংড়ি মাছ ছাড়া আমরা আর্থ্রোপোডা পর্ব পড়ার সময় দেখেছি যে চিংড়ি মাছটা আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত, অর্থাৎ চিংড়ি মাছ একটি পোকা, এটা মাছ নয়। আর এই প্রাণীগুলো হলো মাছ। তো আশা করি তোমরা এই অস্ট্রিকথিস পর্বটি বুঝতে পেরেছ। আজকের লেকচার এই পর্যন্তই। আশা করি তোমরা আমার পূর্বের যে অষ্টম শ্রেণীর যে প্রথম অধ্যায়ের উপর প্রাণীজগতের শ্রেণীবিন্যাসের উপর যে প্রথম দুটি লেকচার দেওয়া হয়েছে সেই লেকচার দুটি দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিও দুটি লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা ভিডিও দুটি দেখে নিতে পারো। আর এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। এবং আরিফ'স কেয়ার কোচিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকো। আর পরবর্তী এই অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে এবং অতি শীঘ্রই এই অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের যে চতুর্থ লেকচার সেটি নিয়ে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন শেষ করছি। খুদা হাফেজ।